বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম চেপে রাখা ইতিহাস। আজকে 25তম পর্ব। নবাবদের ইতিহাসে আরেকটি উজ্জ্বল আলোকবর্তিকা। নবাব মুর্শিদ কুলি খাঁ থেকে নবাব আলীবর্দী, নবাব সিরাজউদ্দৌলা ও মীর কাসিম পর্যন্ত নবাবগণ তাদের চরিত্রের সুদৃঢ়তা ও কোমলতা, যোগ্যতা অথবা সযোগ্যতার ইতিহাস কিভাবে রেখে গেছেন তা আলোচিত হলো ও হচ্ছে। এরপর মির্জাফর থেকে শুরু করে নবাব ওয়ারিশ আলী পর্যন্ত যারাই নবাব হয়েছেন তারা ইংরেজদের হাতের কলের পুতুল ছাড়া কিছুই ছিলেন না। শুধু ভারতবাসীকে ধোঁকা দেওয়ার জন্যই নবাব মুবারকউদ্দৌলাকে বসানো হলো নবাবী সিংহাসনে এবং ক্ষমতাহীন নবাবের কাছ থেকে 1770 খ্রিস্টাব্দের 21শে মার্চ চিরদিনের জন্য বিনামূল্যে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি ছিনিয়ে নেওয়া হলো। অথচ জনসাধারণ জানল তিনি স্বেচ্ছায় দিয়েছেন। 1777 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের টাকশাল কলকাতায় চলে গেল। মুর্শিদাবাদ থেকে 1793 সনে আদালত উঠিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হলো। এ খ্রিস্টাব্দের 6 সেপ্টেম্বর তিনি মারা যান। এরপরে সিংহাসনে বসানো হয় তার পুত্র বাবর জঙ্গকে। তার মৃত্যুর পর তারই পুত্র আলিজাকে নবাব করা হয়। 1824 সনের 34শে ডিসেম্বর আলিজার মৃত্যুর পর হুমায়ুন যাকে বসানো হলো। ইতিহাসে তাকে বিলাসী প্রমাণ করানোর জন্য তৈরি করানো হলো হাজার দুয়ার প্রাসাদ, যার ভিতরে গেলেই পাওয়া যাবে নবাবের বিলাসিতা ও নগ্ন নোংরামির নিদর্শন। বিলাসিতা প্রমাণে ঘোড়া ও অন্যান্য জীবজন্তু রাখার জন্য একটা অত্যন্ত লম্বা ও অপ্রয়োজনীয় উঁচু আস্তাবল তৈরি করানো হয়, যেটাকে দেখে ভুলবশত তদানীন্তন গভর্নর জিজ্ঞেস করেছিলেন, ইজ ইট নবাব প্লেস? 1838 সনে হুমায়ুন যাকে চুক্তির শর্ত লঙ্ঘন করে ইংরেজ জানালো যে বৃত্তিভোগী নবাব বেগমদের মৃত্যুর পর তাদের উত্তরাধিকারী কোনো রকম বৃত্তি পাবে না। ক্ষমতাহীন হুমায়ুন যা শোকে মোহমান হলেন, পরে মারাও গেলেন। এরপর তার নাবালক পুত্র ফেরাদুনজাকে বসানো হলো নবাবের আসনে। একে একে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হলো। 1869 খ্রিস্টাব্দে ফেরাদুনজা স্বয়ং ইংল্যান্ডে গিয়ে কাতর কণ্ঠে আবেদন রাখলেন, কিন্তু ফল হলো উল্টো। কাজ তো হলোই না। 10 লক্ষ টাকা দিয়ে বলা হলো, আজ থেকে নবাব এবং নাজিম পদ আপনার রইল না। 1884 সনের 5ই নভেম্বর ক্ষমতাহীন নবাব অশ্রুপাত নয়নে পরলোক গমন করলেন। একই দিনে তার স্ত্রীও শোকাহত হয়ে মারা যান। এরপর কাঠের পুতুলের মতো বসানো হলো হাসান আলীকে। তার মৃত্যুর পর তার পুত্র ওয়াসিফ আলী মির্জা। ওয়াসিফ আলীর মৃত্যুর পর তার পুত্র ওয়ারিশ আলী মির্জাকে বসানো হলো। পরে তারও মৃত্যু হয়। প্রচলিত মত অনুসরণ করে আমাদের শেখানো হয়েছে নবাব সিরাজউদ্দৌলা তথা ভারতের পতন হয়েছে তার অযোগ্যতা এবং বিলাসিতার কারণে। এটা দায়ী নাকি সিরাজউদ্দৌলার অসাম্প্রদায়িক উদার রাজনীতি দায়ী? জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, কান্তবাবু, মানিকচাঁদ, রামচাঁদ, দেবী সিংহ, নবকৃষ্ণ, কৃষ্ণকান্ত, গঙ্গা গোবিন্দ সিংহ, মির্জাফর প্রমুখ বিশ্বাসভাজন ব্যক্তিরা বিশ্বাস ভঙ্গ করে দেশকে তুলে দিয়েছেন ইংরেজদের হাতে। পরিবর্তে তারা পেয়েছেন পার্থিব সুযোগ সুবিধার প্রাচুর্য। মির্জাফর। প্রচলিত ইতিহাসে শেখানো হয়েছে মির্জাফরের বিশ্বাসঘাতকতাই ভারতের স্বাধীনতা অস্তমিত হওয়ার মূল কারণ। কিন্তু আধুনিক যুগের বাস্তববাদী ঐতিহাসিক রতন লাহিড়ী মুর্শিদাবাদের সত্যিকারের ইতিহাসে লিখেছেন, ঐতিহাসিকরা তার উপর প্রভূত অন্যায় করেছেন। তিনি মির্জাফর আলী খাঁ অধিক বয়সে আফিমের নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং 2 নর্তকী বেগমের দ্বারা পরিচালিত হয়ে থাকেন। এর অবশ্যম্ভাবী পরিণাম হিসেবে তার ব্যয় অসম্ভব বেড়ে যায় এবং ক্রমে ইনি জগৎ শেঠদের ক্রীড়নক হয়ে পড়েন। এমত অবস্থায় তরুণ অনভিজ্ঞ নবাব সিরাজউদ্দৌলা তাকে তার বিপক্ষে ষড়যন্ত্রকারী বলে আটক করেন। এতে ইনি সম্পূর্ণ সিরাজের বিরোধী পক্ষে চলে যান এবং পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাবকে পরাজিত করতে ইংরেজকে সবিশেষ সাহায্য করেন। মির্জাফর দোষী, কিন্তু মির্জাফরকে যত অপরাধী করে চিহ্নিত করা হয় তিনি তত অপরাধী ছিলেন না। এই বেঈমানের ইনাম স্বরূপ তিনি শেষ বয়সে কুষ্ঠ রোগাগ্রস্ত হয়ে মারা যান। জগৎ শেঠ। রতন লাহিড়ী বলেন, সুযোগ সুবিধা, প্রভাব প্রতিপত্তি ও
অর্থের জন্য কিছু মানুষ সব ধরনের অপরাধ করতে পারে। তাদের কাছে ন্যায় নীতি মান সম্মান কিছুই নেই। যাদের একটা মাত্র সত্য টাকা, যাদের একটাই ধর্ম টাকা চাই আরো টাকা। এ সম্প্রদায়ের প্রধান জগৎ শেঠ এবার বহু পরিশ্রম করে এবং বহু অর্থ ব্যয় করে দেশকে সাম্রাজ্যবাদীদের হাতে বিক্রয় করে। এদের বাড়িতে শ্রেণীর বাগ ষড়যন্ত্র হয়েছিল। এরাই ওদের অর্থ ব্যয় করে নবাব সিরাজউদ্দৌলার প্রতিদ্বন্দ্বীকে শক্তি বৃদ্ধি করে। এরাই কোম্পানির সাথে ষড়যন্ত্রকারীদের যোগাযোগ রক্ষা করতেন। এরাই নিজেদের লাভের জন্য স্রেফ নাফাকে লিও ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা ইংরেজদের হাতে বিক্রি করে দেন। মির্জাফর সিংহাসনে বসেই বন্দি সিরাজুরে প্রাণনাশ করতে চাননি। এ শয়তানরা আর ক্লাইভের অনুরোধে বাধ্য হয়েই মির্জাফর সিরাজকে মিরনের তত্ত্বাবধানে পাঠান। তখন জগৎ শেঠ আর ক্লাইভের পিঠ চাপরানিতে মিরন বাংলার শেষ স্বাধীন নবাবকে মারার মতো নৃশংস ও জঘন্য কাজটি সম্পন্ন করেন। দেবী সিংহ রতন লাহিড়ীর বাসায় ভারতবর্ষের ইতিহাসে শ্রেষ্ঠতম পাষণ্ড, সর্বরকম পাপের অত্যাচারের শ্রেষ্ঠ নায়ককে যদি জিজ্ঞেস করা হয় তাহলে সকলে এক বাক্যে বলবে দেবী সিংহ। এর নামে বহু গ্রামের অধিবাসী গ্রাম ত্যাগ করে পালাতো। বহু স্তুতি উৎকুচ প্রদান করে তৎকালীন নায়েব দেওয়ান রেজা খাঁর কাছ থেকে পূর্ণিমার রাজত্ব আদায়বার গ্রহণ করেন। এর অত্যাচারে শুনে ও দেখে স্বয়ং হেস্টিংস একে বিতাড়িত করেন এবং কোম্পানির রেকর্ডে এক দুষ্কর্মের বিবরণ লেখেন। কিন্তু কান্তবাবুর প্রচেষ্টায় এবং বিশাল ঘুষের ফলে সে কুখ্যাত দেবী সিংহ আবার মুর্শিদাবাদ জেলার রাজত্ব আদায়ের প্রধান হন। ইনি ইংরেজ সিভিলিয়ানগণের দেশীয় নারী ও ফরাসি মদ দিয়ে মুগ্ধ করে রেখে সমস্ত রাজত্বই প্রায় গ্রাস করতেন। পরে আরও উৎকুচ দিয়ে দিনাজপুরের নাবালক রাজার অভিভাবক রূপে রংপুর, দিনাজপুর, ইদ্রাজপুরের ইজারা নিলেন এবং সমস্ত এলাকাটিকে তার চরম অত্যাচারের মালভূমি করে তুললেন। প্রথমে ছোট ছোট জমিদারদের, পরে প্রজাদের সমস্ত সম্পত্তি এমনকি অলংকার কাপড়াদি জমি সব কিছু দখল করতে লাগলেন এবং এ সময়ে একদল সুদখোর মহাজনের সাহায্যে আরও শোষণ শুরু করলেন। এদের দিয়ে শতকরা বার্ষিক 6 টাকা সুদ আদায় করাতো। নিখিলনাথ রায়ের বাসায় তাহার পর স্ত্রী লোকদিগের উপর যেরূপ অত্যাচার চলিত তাহা স্মরণ করিতে গেল হৃদয়ে কাঁপে। যে দেশের কুমারীগণকে বিশ্বজননী ভগবতী বলা হয়, সেই সমস্ত কুমারীদিগকে তাহাদের পবিত্র নিকেতন হইতে বলপূর্বক প্রকাশ্য বিচারালয়ে আনয়ন করিয়া তাহাদের পবিত্রতা বিনষ্ট করা হইল। স্বামীর নিকট হইতে পত্নীকে কাড়িয়া আনা হইত। এ সময় কত স্ত্রীলোকের যে সতীত্ব নষ্ট হইয়াছে তাহা কে বলিতে পারে। সে সমস্ত স্ত্রী লোকদিগকে সাধারণের সমক্ষে উলঙ্গ করে বেত্রাঘাত করা হইত। তাহার পর সুচাগ্র বংশখণ্ড বক্রভাবে আনত করিয়া যুবতীগণের স্তনবৃত্তে বাঁধিয়া দিত। স্থিতিস্থাপক বংশখণ্ডগুলি স্ত্রী লোক দিনের স্তন্য বিচ্ছিন্ন করিয়া ঋজু ভাব অবলম্বন করিত। পরে তাহাদের ক্ষতস্থানক গুল ও মশালের আগুনে দগ্ধ করিয়া যন্ত্রণার সীমা বৃদ্ধি করা হইত। স্ত্রী লোকগণ যখন এরূপ অত্যাচার সহ্য করিয়া গৃহে প্রতি নিবৃত্ত হইত তখন আত্মীয় স্বজনে তাহাদিগকে গ্রহণ করিতে ইচ্ছা করিত। রতন লাহিড়ী আরও বলেন, এই শয়তান মুর্শিদাবাদের নসিপুর জমিদার বংশের প্রতিষ্ঠাতা 1805 সনে সপ্তদুজক ও কুম্বিপাক নরক পথে যাত্রা করেন। নন্দকুমার যে সমস্ত বিশ্বাসঘাতক অর্থের বিনিময়ে নিজের দেশকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিয়েছিল, তরুণ নবাবের বিশ্বাসের সুযোগ নিয়ে তার সর্বনাশ করেছিল, তাদের অন্যতম শ্রেষ্ঠ এ শয়তান নন্দকুমার। তিনি হুগলির ফৌজদার থাকার সময় ঘুষ খেয়ে ইংরেজদের শুধু ছেড়ে দেননি, উপরন্তু বিনা বাধায় কলিকাতা পুনর্দখল করতে দেন। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র অন্যতম নায়ক ছিলেন এ শয়তানের অনুচর। পরে অর্থকরী স্বার্থ নিয়ে গণ্ডগোল করে হেস্টিংসের সাথে তার বিরোধ শুরু হয়। হেস্টিংসের প্ররোচনায় কান্তবাবু ও তার অনুচর বৃন্দ এর বিরুদ্ধে দলিল জালের মামলা আনেন এবং এর ফাঁসি হয়। অনেকেরই নন্দকুমারকে ভালো লোক বলে প্রতিপন্ন করার চেষ্টা করলেও
এত বড় শয়তান খুব কম ছিল। প্রথম পর্যায়ে ইনি ক্লাইভ মির্জাফর এর মধ্যে দত্তগিরি থেকে শুরু করে অর্থ উপার্জনের জন্য এহেন পাপ কাজ নেই যা তিনি করেননি। পলাশী যুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্যবাদের সহায়তার জন্য এই কুখ্যাত মানুষটি ক্লাইভের দেওয়ানি বেনিয়াদ পদ লাভ করেন এবং বাংলা, বিহার, উড়িষ্যার সুবার সমস্ত অংশে চরম শোষণ এবং অত্যাচারের বন্যা বয়ে দিয়েছিলেন। পরে মির্জাফরের দেওয়ান হন এবং যে কোনো উপায়ে অর্থোপার্জনের জন্য সব ধরনের পাপ করতেন। স্বাভাবিকভাবে ক্লাইভ মারা যাবার পর নন্দকুমারের সাথে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ও তার মুৎসুদ্দিন বেনিয়ান কান্ত বাবুর সঙ্গে স্বার্থের সংঘর্ষ বাধে এবং পরিণামে নন্দকুমারকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, নন্দকুমারের ফাঁসির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইলাহজা স্পেকে তার ন্যায় বিচারের জন্য রাজা নবকৃষ্ণ, কান্ত বাবুর প্রমুখরা অভিনন্দন পত্র প্রদান করেছিলেন। অবশ্য মহারাজা নন্দকুমার দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে যে অভিযোগে তার ফাঁসি দেওয়া হলো সেই অভিযোগটি মিথ্যা এবং জালিয়াতির ব্যাপার। সুতরাং ওই মামলায় তার ফাঁসি হওয়ার জন্য বিচারক জজকে অভিনন্দন। এ এক অদ্ভুত ধরনের বিশ্বাসঘাতকতা। নন্দকুমারের ফাঁসির আদেশ শুনে তার প্রাণদণ্ডের পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুগ্রহভাজন দালালরা এই কুকর্মের সাক্ষ্য রেখে গেছেন। যেমন প্রতিভা রঞ্জন বাবুও লিখেছেন, তখন প্রাণদণ্ডের আগেই কোম্পানির অনুগৃহীত নবকৃষ্ণ, হুজুরমল, রামলোচন প্রমুখ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি প্রধান বিচারপতি ইলাহজা ইম্পের কাছে চিঠি লিখে ইংরাজের বিচার শক্তির তারিফ করে অভিনন্দন পাঠায়। যে অত্যাচারী বেঈমান হেস্টিংসের জালিয়াতিতে নন্দকুমারের ফাঁসি হলো এবং সারা ভারতবর্ষের মানুষ কত অত্যাচারিত হলো, সেই হেস্টিংস যখন তার দেশ ইংল্যান্ডের নানা অভিযোগে অভিযুক্ত হয়ে আসামি হলেন, তখন যাতে তার শাস্তি না হয়ে মুক্তি হয় তার জন্য এখান থেকে হিন্দু রাজা মহারাজা সুপারিশ করলেন। সুপারিশনামায় হেস্টিংস এর মিথ্যা প্রশংসা, মানবতা ও উদারতার কথাই ছিল মূল বিষয়। তাই প্রতিভা বাবুও লিখেছেন, এই প্রশংসা পত্রে স্বাক্ষর করেন অন্তপুরবাসিনী মহিলা থেকে শুরু করে জমিদার, রাজা, মহারাজা, এমনকি কাশী নবদ্বীপের একাধিক পণ্ডিত। বিস্ময়কর হলেও সত্য, স্বাক্ষরকারীর মধ্যে দেখা যায় নন্দকুমারের দৌহিত্র রাজা মহানন্দ রামকৃষ্ণ এবং মহারানী ভবানীর হস্তাক্ষর। কান্তবাবু রতন লাহিড়ী লিখেছেন, ভারতবর্ষের সত্যিকারের ইতিহাসে শয়তানদের পার্শ্বচর বলে বর্ণিত হবে যারা, তাদের অন্যতম মুর্শিদাবাদের কাশীবাজারের কান্তবাবু বা কান্ত মোদি বা কৃষ্ণকান্ত নন্দী। ইনি প্রথম জীবনে ছিলেন কাশীবাজারের রেশম কুঠির মুহুরী। কাশিমবাজারের কুঠির কাছে এদের মুদির দোকান ছিল। ইনি যখন রেশম কুঠির মুহুরী, ওয়ারেন হেস্টিংস তখন ছিলেন একজন নিম্নতম কর্মচারী। স্বাভাবিকভাবে এই দুই শয়তানের অনুচরের মধ্যে ব্যবসা হয়। সিরাজউদ্দৌলায় কাশীবাজারের কুঠি দখলের সময় কান্তবাবু আশ্রয় দিয়ে হেস্টিংসের প্রাণ ও মান রক্ষা করেছিলেন। এর প্রত্যুপকারে হেস্টিংস কান্তবাবুকে নিজের মুৎসুদ্দিন নিয়োগ করেন এবং সর্বত্র শোষণের অবাধ অধিকার দান করেন এবং কোনো উপায়ে যে কোনো সম্পত্তি কান্তবাবু অধিগ্রহণ করতেন। এমনকি সারা ভারতে সর্বত্র যেখানে ওয়ারেন হেস্টিংসের শাসন ও শোষণ চলত, সেখানেই কান্তবাবুর শঠতা ও শয়তানি ছিল। রঙ্গপুরের বাহার বন্ধ পরগনার জমিদার বন্দোবস্ত পেলেও জনগণ তাকে কর দিতে স্বীকৃত হয় না। এই জন্য তৎকালীন ম্যাজিস্ট্রেট গোরলাখ এবং মানুষরূপী রাক্ষস বা দৈত্য বা ইবলিশের সহচর কান্তবাবু এখানে প্রজাদের উপর চরম অত্যাচার করেন। সবের মধ্যে প্রকাশ্যে সন্তানের সামনে বহু জন দিয়া তার মাকে ধর্ষণ, অত্যাচার, উৎপীড়ন, স্তন কেটে দেওয়া, আরও অন্যান্য অত্যন্ত পাশবিক অত্যাচার, গড় জ্বালান, পিটিয়ে মারা, আগুন সেকা দেয়া অত্যন্ত সাধারণ ধরনের অত্যাচার ছিল। এ ব্যাপারে কান্তবাবুকে সাহায্য করেছিলেন স্বয়ং ওয়ারেন হেস্টিংস।
1878 সনের কলকাতা রিভিউ এর ওয়ারেন হেস্টিংস ইন লোয়ার বেঙ্গল দেখলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। এছাড়া বহু জমিদারির লবণ মহলের ইজারা পেয়েছিলেন কান্তবাবু। শুধু তাই নয়, অযোধ্যার বেগমদের উপর অত্যাচার করে হেস্টিংসের জন্য অর্থ আদায় করেছিলেন এই কান্তবাবু বা কান্ত মোদি। হেস্টিংস মুর্শিদাবাদের মণি বেগমের যত উৎকুচ বারংবার গ্রহণ করেছিলেন, তার এক বিশেষ অংশ নিয়েছিল এ শয়তান। বেনারসের রাজা চৈত সিংহ ও তার রানীদের উপর সর্বরকম অত্যাচার ও অর্থ আদায়ের মূল পাণ্ডা ছিলেন এই কান্ত মোদি। যখন বারাণসীর জনগণ বিক্ষোভ করেছিলেন, তখন হেস্টিংস চুনার দুর্গে পলায়ন করেছিলেন, সঙ্গে এই ঘৃণ্য কান্তবাবু। পরবর্তীকালে ইংরেজ সৈন্য ব্যাপক লুণ্ঠন করলে এই লুণ্ঠনের মোটা দাগ পেয়েছিলেন কান্তবাবু। কাশী রাজভবনের পাথরের থাম, জানালা প্রভৃতি খুলে নিয়ে এসেছিলেন কান্তবাবু। বহু দুষ্কর্মের এই পাণ্ডটি 1250 বঙ্গাব্দে নরক বা দুজখ যাত্রা করে। এই শয়তানি কাশিমবাজার জমিদার বাড়ির স্রষ্টা। প্রতিভা রঞ্জন বাবু তার মুর্শিদাবাদের ইতিহাসে লিখেছেন, শোষণ করেছে ইংরেজ ঠিকই, কিন্তু সেই শোষণে সাহায্য করেছে এদেশের কিছু লোক। কোম্পানির অনুগ্রহে এরা সামান্য অবস্থা থেকে কয়েক বছরের মধ্যেই অর্জন করেছেন বিশাল সম্পত্তি, সেই সঙ্গে রাজা মহারাজা উপাধি। কাশিমবাজার কুঠিতে 8 টাকা বেতনের কর্মচারী ছিল কান্ত মোদি। তার ব্যক্তিগত সম্পত্তির মূল্য ছিল মাত্র 1500 টাকা। গভর্নর হেস্টিংস সাহেবের অনুগ্রহে মাত্র কয়েক বছরের মধ্যেই বিশাল সম্পত্তি ও অর্থের মালিক হয়ে কান্ত মোদি হলো কান্তবাবু। রামচাঁদ ও নবকৃষ্ণ। প্রতিভা রঞ্জন বাবু ছিলেন পলাশী যুদ্ধের সময়। রামচাঁদ ছিল 30 টাকা বেতনের কর্মচারী। 10 বছর পর মৃত্যুকালে রেখে যায় নগদ 7,20,000 পাউন্ড, সোনা ও রূপা ভর্তি 400টি পাত্র, 1,80,000 পাউন্ড দামের ভূসম্পত্তি এবং 2 লাখ পাউন্ড দামের মণিমুক্তা। পূর্ণেন্দু পাত্রীও তার পুস্তকে রামচাঁদের অল্প মাইনে পাওয়ার কথা লিখেছেন। আরও তথ্য দিয়ে বলেছেন, রামচাঁদ নগদ 72 লাখ টাকা, মণিমুক্ত 20 লাখ টাকার, 18 লাখ টাকার জমিদারি, 400 কলসি, তার মধ্যে 80টি সোনার ও বাকিগুলো রূপার, সর্বমোট সে বাজারের 1,25,00,000 টাকা সম্পত্তি রেখে যান। তিনি নবকৃষ্ণ সম্পর্কে লিখেছেন যে, প্রথমে তিনি মাত্র 60 টাকা বেতনে কাজ করতেন, কিন্তু অল্প দিন পরে তার মায়ের ভূসম্পত্তি ও বংশ প্রতিষ্ঠা তারই উপার্জিত অর্থে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় লিখেছেন, রামচাঁদ তৎকালে 60 টাকা মাসিক বেতন পাইতেন, কিন্তু 10 বছর পরে তিনি 1,25,00,000 টাকা বিষয়ে রেখে মারা যান। মুন্সী নবকৃষ্ণের মাসিক বেতন 60 টাকার অধিক ছিল না, কিন্তু তিনি অল্পদিন পরে মাতৃশ্রাদ্ধ উপলক্ষে 9 লাখ টাকা ব্যয় করেন। এ ব্যক্তিটি পরিশেষে রাজা উপাধিপ্রাপ্ত হইয়া রাজা নবকৃষ্ণ নামে বিখ্যাত হইয়াছিলেন। গঙ্গা গোবিন্দ সিংহ শ্রীরতন লাহিড়ী তার উপরোক্ত বইয়ে লিখেছেন, এ কুখ্যাত লোকটি ছিলেন দেবী সিংহের জুরিদার এবং ওয়ারেন হেস্টিংসের একটি প্রিয় সহচর। দ্রুতটি জালিয়াতি প্রবঞ্চনার ব্যাপারে ইনি ছিলেন এদের মধ্যে সর্বোত্তম। ইনি ছিলেন হেস্টিংসের সমস্ত কুকাজের পরিকল্পনাকারী, রাজস্ব বিষয়ে ফার্সি ও অঙ্কে সুপণ্ডিত এবং কার্যত সে প্রথম যুগের কোম্পানির শাসনের সময়ের সর্বসর্বা। কোম্পানি বাহাদুর ক্ষমতা দখলের পর রাজস্ব আদায়ের বার দেন বিহারের কুখ্যাত খেতাব রায় ও বাংলার কুখ্যাত রেজা খাঁকে। রেজা খাঁ রাজস্ব আদায়ের বেশিরভাগ ব্যাপারে তার কর্মরত যুবক গঙ্গা গোবিন্দকে তার বার দেন। মনে রাখা প্রয়োজন, রেজা খাঁর বিশ্বস্ত দেওয়ান গঙ্গা গোবিন্দ ছিলেন কান্দির জমিদার বাড়ির স্রষ্টা। বংশানুক্রমিকভাবে আবার ইংরেজদের সঙ্গে সহযোগিতা ও জনগণকে শোষণের ব্যাপারও এরা সুদক্ষ ছিলেন। সিরাজউদ্দৌলাকে পরাজিত করা ষড়যন্ত্রের মুখ্য পরিকল্পনা করেছিলেন গঙ্গা গোবিন্দের অগ্রজ বিশ্বস্ত রাধাকান্ত। এ বংশের অন্যতম আদি পুরুষ হরেকৃষ্ণ ছিলেন একটি কুখ্যাত সুদখোর মহাজন। এর থেকে পরে জমিদার হয়ে ওঠেন এবং গঙ্গা গোবিন্দের সময় এরা কার্যত বাংলার সর্বে সর্বা হয়ে উঠেছিলেন। হেস্টিংসের সঙ্গে এর এত ঘনিষ্ঠ সম্পর্ক
বিতর্কবন্ধ ছিল যে রাজস্ব বিষয়ে কেউ গঙ্গা গোবিন্দ আর হেস্টিংসকে আলাদা ভাবতেন না। হেস্টিংস গঙ্গা গোবিন্দকে তার বিশ্বস্ত বন্ধু বলেছেন। হেস্টিংসের কুখ্যাত সহযোগীগুলির মধ্যে গঙ্গা গোবিন্দ ছিলেন সবচেয়ে পণ্ডিত বুদ্ধিমান সংগঠক। তার ফলে এর অপরাধগুলিও ছিল অনেক উঁচু দরের, কিন্তু হেস্টিংসের কাছে তার বিশ্বস্ততার ব্যাপারে কোনো ভুল ছিল না। হেস্টিংসের বিদায়ের সময় জাহাজ গাটাতে গিয়ে চোখের জলে ভাসিয়েছিলেন এই বাংলা, বিহার, উড়িষ্যা সমস্ত রাজস্বের দ্বন্দ্বমুণ্ডের কর্তা। সব রকম অপরাধে এরা ওস্তাদ ছিলেন এবং যে কোনো উপায়ে অর্থ বিলাস বেসনের জন্য, নারী সংগ্রহ, নিজেদের বিকৃত মানসিকতা চরিতার্থের জন্য অদ্ভুত ধরনের অত্যাচারের ব্যাপারে এদের জুড়ি ছিল না। অত্যাচারে মুর্শিদাবাদ ও পাটনা এলাকা শ্মশান হয়ে উঠেছিল। বাধ্য হয়ে কোম্পানি এদের পদচ্যুত করে বন্দি করে কলকাতা নিয়ে যায়। এর ফলে ব্যাপক শূন্যতা দেখা গিয়েছিল। কোম্পানি সে জায়গা পূরণের দায়িত্ব দিয়েছিল একদল অনভিজ্ঞ তরুণ সিভিলিয়ানদের। এরা মূলত গঙ্গা গোবিন্দের হাতের পুতুল হয়ে উঠেছিল। রাজস্ব কমিটির দেওয়ান প্রথমে ছিলেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র অন্যতম নায়ক রাজা রাজবল্লভ। গঙ্গা গোবিন্দ প্রথমে এরই সহকারী হিসেবে তখনকার দিনে 700 টাকা মাহিনার চাকরিতে নিযুক্ত হন। এরপর থেকে দেওয়ানি পদ পান নিখিলনাথ রায়ের বাসায়। 1774 খ্রিস্টাব্দে গঙ্গা গোবিন্দ কলিকাতা রাজস্ব সমিতির দেওয়ানি পদ নিযুক্ত হইয়া আপনার চরিত্রের পরিচয় দিতে লাগল। যাহাদের উপরে তাহার তত্ত্বাবধানে বার ছিল, উৎকুচ বারে তাহারা প্রপীড়িত হইয়া উঠিল। এরপরে 1976 সনেই হেস্টিংস মুর্শিদাবাদ, পাটনা প্রভৃতি রাজস্ব সমিতির ভেঙে নতুনভাবে কলকাতায় সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করেন। গঙ্গা গোবিন্দকে পুনরায় দেওয়ান করে সর্বেসর্বা করে দেন এবং একটি পুতুল রাজস্ব বোর্ড গঠন করেন। এইভাবে সমস্ত ক্ষমতা করায়ত্ত হবার পর এই গঙ্গা গোবিন্দ তার পুত্র প্রাণকৃষ্ণকে তার সহযোগী করে দেন। এইভাবে মহামান্য হেস্টিংস বাহাদুরের কৃপায় গঙ্গা গোবিন্দ ও তার পুত্র বাংলা সুবাকে শেষ শোষণের আখড়া করে তোলেন। এই শোষণের প্রয়োজনে এরা জালিয়াতি, প্রবঞ্চনা, শক্তি প্রয়োগ সবকিছু অপরাধ করেছিলেন। এমন সময়ে গঙ্গা গোবিন্দই ছিলেন সর্বেসর্বা। বিধবার সম্পত্তি অপহরণ, নাবালকের সম্পত্তি অধিগ্রহণের ব্যাপারে ইনি ছিলেন বিশেষভাবে অভিজ্ঞ। যে কোনো দেশের আদর্শ সরকার অতিবৃষ্টি, মহামারী, দুর্ভিক্ষ বা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আগে থেকেই প্রস্তুত থাকেন। তার জন্য থাকে মজুদ অর্থ ভাণ্ডার। সিরাজের পতনের পর যে 76-এর মন্বন্তর বা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, তাতে দেশের 1/3 লোক মারা গিয়েছিল। সিরাজের ধনভাণ্ডার যা ছিল তা গোটা কতক দেশীয় নেতাদের বাড়িতে কিভাবে জমা হয়েছিল তা আলোচিত হয়েছে। তার চেয়ে বহু গুণ বেশি অর্থ ইংরেজ সিভিলিয়ান বা অফিসাররা ইংল্যান্ডে নিয়ে গিয়ে নিজেদের দেশকে ফাঁপিয়ে তুলেছিলেন। প্রতিভা রঞ্জন বাবু লিখেছেন, অপ্রকাশ্যে ক্লাইভ কত টাকা পেয়েছে তার হিসাব পাওয়া যায় না। তিনি আরও লিখেছেন, পলাশী যুদ্ধের পর হিরাজির প্রাসাদের প্রকাশ্য ধনাগার লুঠের বখরা বাবদ ক্লাইভ সাহেব পায় প্রকাশ্যে 2,80,000 টাকা। এছাড়া চরম কৃতজ্ঞতা চিহ্ন স্বরূপ তাকে মির্জাফর দিয়েছে আরও 1,60,000 টাকা। আরও বলেছেন, ক্রাফটন সাহেবের বাসায় 30খানা নৌকা বোঝাই ধনরত্ন নিয়ে গেছে ক্লাইভ। এডমিরাল ওয়াটসন মৃত্যুকালে রেখে যায় 70 লাখ টাকা। নৌসেনানী পোকক অর্জন করে বিপুল অর্থ। ওয়ারেন হেস্টিংস প্রথম যখন এদেশে আসে তখন তার বেতন ছিল মাত্র 15 টাকা। কয়েক বছরের মধ্যেই সে হয় বিশাল ধনসম্পত্তির মালিক। হেস্টিংস এ দেশ ছেড়ে যাওয়ার সময় 1785 সনে তার এ দেশীয় যেসব সম্পত্তি নিলামে বিক্রিত করা হয় তার মধ্যে ছিল 63 বিঘার বিরাট বাগান বাড়ি, 46 বিঘার আস্তাবল সহ বিশাল অট্টালিকা, কাঠের রেলিং ঘেরা 52 বিঘা জমি, 136 বিঘার বাগান, রূপার বাসন প্লেট, টেবিল চেয়ার, হাতির হাওদা, ঘোড়ার সাজ, জাল বদার পালকি, তাচু বাদ্যযন্ত্র, ছবি ইত্যাদি। পূর্ণেন্দু পত্রের মতে গভর্নর ডেক 2,80,000, কর্নেল ক্লাইভ 2,80,000, মেম্বার হিসাবে 2 লক্ষ, সেনাপতি হিসাবে এবং বিশিষ্ট দান হিসেবে 1,60,00,000 টাকা। ওয়াটপিস মেম্বার হিসেবে 2,40,00,000, বিশিষ্ট দান হিসেবে
8 লক্ষ টাকা, মেজর কিলপেট্রিক 2,40,000, অতিরিক্ত 3 লক্ষ টাকা, মনিংহাম 2,40,00,000, বিচার 2,40,000, কাউন্সিলর 6 জন সভ্য 6 লক্ষ, ওয়ালস 5 লক্ষ, ক্রাফটন 2 লক্ষ, লুসিংটন 5,000। এই বিপুল পরিমাণের টাকা প্রকাশ্যে ভাগাভাগি হয়েছিল। অপ্রকাশ্যে কত হয়েছিল তা বলা কঠিন। যদি সিরাজউদ্দৌলার পতন না ঘটানো হতো, এই বিপুল পরিমাণ সম্পদ যদি অর্থ পিশাচরা আত্মসাৎ করতে না পারত, তাহলে অনেকের মতে মনন্তর বা দুর্ভিক্ষের করাল ঘাসে সোনার দেশ মৃতখানায় পরিণত হতো না। সিরাজউদ্দৌলার পতনের জন্য দায়ী বিশ্বাসঘাতক হিন্দু মুসলমান নায়করা ইতিহাসে যেমন কলঙ্কিত, পরকালেও হবে জাহান্নামী। যদি কেউ পরকালকে বাদ দিয়েও চিন্তা করেন, তবুও বলা যায় পৃথিবীতেও তাদের লাঞ্ছনা কম হয়নি। যেমন মীরজাফর মারা যান কুষ্ঠ রোগীতে, মিরন বজ্রাঘাতে মারা যায়, লক্ষপতি উমিচাঁদ কপর্দকহীন অবস্থায় উন্ডাত ও ক্ষুধায় কাতর হয়ে মারা যান, মহারাজ নন্দকুমার মিথ্যা অভিযোগে ফাঁসিতে মারা যায়, শেঠ ও মহারাজ স্বরূপচাঁদ গঙ্গার পানিতে ডুবে মারা যায়, মোহাম্মদী বেগ পাগল হয়ে কূপে পড়ে মারা যায়, রায় দুর্লভ জেলখানায় অনশন অর্দাসনে মারা যায়, দুর্লভ রায় নিঃস্ব অসহায়ের মতো নাস্তানাবুদ হয়ে সর্বশান্ত হয়, ক্লাইভ আত্মহত্যা করে। বিশ্ব নিয়ন্ত্রণের নির্দেশে এভাবে প্রত্যেকের অবস্থান অনুযায়ী এক আশ্চর্য পার্থিব বিচার ব্যবস্থা পরিলক্ষিত হয়।